তো বন্ধুরা, ইউরোপে হামলার জন্য ভারত কি এই প্রথমবার বিমান ভর্তি করে ব্রহ্মোস মিসাইল পাঠাবে, তাও আবার রাশিয়াতে, যার খবর সামনে আসতে না আসতে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। কারণ এই দৃশ্যটা দেখুন কিভাবে রাশিয়ার রাজধানী মস্কো এখন দাউ দাউ করে জ্বলছে, যেখানে গতকাল ইউক্রেনের তরফ থেকে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন আক্রমণ চালিয়েছে। রিপোর্ট বলছে যে এখানে কম করেও 1000-এর বেশি কামেকাজে ড্রোনকে একসাথে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ফায়ার করা হয়, যার ফলস্বরূপ রাশিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটা এতটাই স্যাচুরেটেড হয়ে যায় যে এই হামলা ঠেকানো এক কথায় অসম্ভব হয়ে পড়ে। আর দেখতে দেখতে একের পর এক রাশিয়ান তেল শোধনাগারগুলো এই হামলার কবলে পড়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্পেশালি এই ভিডিওটা দেখুন, এটা কিন্তু গোটা বিশ্বে ভাইরাল হচ্ছে, যেখানে এই তেল শোধনাগারের যে ট্যাঙ্কার ছিল তার ছাদ একেবারে ব্লাস্টে কয়েকশো ফুট উঁচুতে উড়ে যায়। এবং এই মুহূর্তে এই ছবিটা আর এই ভিডিওটা পশ্চিমা মিডিয়া জোর কদমে প্রচার করছে নিজেদের বিরাট বড় একটা সফলতা হিসেবে দেখাতে। কারণ ড্যামেজ যে মারাত্মক হয়েছে এটা মানতেই হবে। এমনকি আরেকটা ভিডিও দেখুন, রাশিয়া বেশ কিছু ইউক্রেনের ড্রোনকে এখানে শুটডাউন করার চেষ্টা করলেও সেটা পর্যন্ত ক্র্যাশ করে যায়। আর এগেন ওই ক্র্যাশ করা ড্রোন থেকেও রিফাইনারিতে ব্লাস্ট হয়। রিপোর্ট বলছে যে এটা ইউক্রেনের FP-1 ড্রোন ছিল, যা কিন্তু রাশিয়ার মাথা খারাপ করে রেখেছে। এবং এর ফলস্বরূপই এই মুহূর্তে রাশিয়ার এই যে মস্কো অয়েল রিফাইনারি রয়েছে তার প্রায় 5টা ইউনিটে ভয়াবহ আগুন লেগে যাওয়ায় এগুলো কিন্তু টেম্পোরারি বন্ধ হয়ে গেছে। এছাড়াও রাশিয়ার 4টে বিমানবন্দরকেও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কারণ যে পরিমাণে অ্যাটাকটা হয়েছে তো রাশিয়ার জন্য বিরাট বড় একটা লস ছিল। এছাড়াও যেহেতু ইউক্রেনের মূল যে টার্গেট সেটা ছিল রাশিয়ার যে অয়েল রিফাইনারি সেগুলো, কারণ ইউক্রেনের প্ল্যান হলো ওরা যদি রাশিয়ার এই অয়েল রিফাইনারিগুলিকে ডিস্ট্রয় করতে পারে তাহলে রাশিয়ার তেল রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করা যাবে। এতে রাশিয়া বেশি প্রফিট কামাতে পারবে না যুদ্ধে ফান্ডিংয়ের জন্য। তো রিপোর্ট আসছে যে রাশিয়ার ভেতর এই মুহূর্তে ব্যাপক পরিমাণে কালি বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ কি? কারণ হলো এই সমস্ত তেল শোধনাগারে হামলার ফলে যে পরিমাণ কালো ধোঁয়া তৈরি হয়েছে তা কিন্তু গোটা এলাকায় ছেয়ে গেছে, যা এখন ধীরে ধীরে বৃষ্টির সাথে ঝরে পড়ছে। এক্স্যাক্টলি সেম টাইপের ছবি আমরা কিন্তু ইরানেও দেখেছি, যখন ইসরায়েল আর আমেরিকা ইরানের অয়েল ফ্যাসিলিটিকে টার্গেট করেছিল। তো বুঝতেই পারছেন যে পরিস্থিতি এই মুহূর্তে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে রাশিয়ার ভেতর। আর এই সমস্ত কিছুর পর এখন ভারত এখানে আচমকায় রাশিয়াকে বাঁচাতে এক প্রকার ঝাঁপিয়ে পড়েছে বললে ভুল হবে না। কারণ যেমনটা আমি ভিডিওর শুরুতে আপনাদের বললাম যে একটা খবর এসেছে, এই হামলার পর ভারত এখন রাশিয়াকে একাধিক ব্রহ্মোস মিসাইল রপ্তানি করতে পারে, যেটা রাশিয়া ব্যবহার করবে ইউরোপকে কাউন্টার করার সাথে ইউক্রেনের ওপর আরও বড় অ্যাটাক। ফলে স্বাভাবিকভাবেই এই খবরটা শুনে পশ্চিমা মিডিয়া তো রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। আর এটা যে হতে পারে তার ইঙ্গিত আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইউরোপের মাটিতে দাঁড়িয়ে মাত্র কয়েকদিন আগেই কিন্তু একটা ইঙ্গিত দিয়ে বুঝিয়েছিল, যেটার মানে সেই সময় বোঝা না গেলেও এখন কিন্তু ধীরে ধীরে সমস্ত ডট কানেক্ট করলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে ভারতের প্ল্যান কতটা ভয়ঙ্কর। কিন্তু এবারে এই সমস্ত শুনে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসা একদম স্বাভাবিক যে ভাই সত্যিই কি ভারত এত বড় একটা রিস্ক নেবে? কারণ এই মুহূর্তে ভারত আর ইউরোপের মধ্যে FTA এগ্রিমেন্ট হচ্ছে। তা সত্ত্বেও যদি ভারত রাশিয়াকে ব্রহ্মোসের মতন এত খতরনাক মিসাইল রপ্তানি করে তাহলে এর পরিণতি কি খুব একটা ভালো হবে? আর তার সাথে এই সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ করেই ভারত রাশিয়াকে এত বছর পর এই যুদ্ধে মিসাইল কেন পাঠাচ্ছে এবং জয়শঙ্কর এটাকে নিয়ে এক্স্যাক্টলি কী ইঙ্গিত দিয়েছিল, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, রিসেন্টলি আমাদের ব্রহ্মোস এয়ারোস্পেস যারা এই ব্রহ্মোস মিসাইল ভারতে তৈরি করে সেই কোম্পানির যে CEO মিস্টার যোশী, তিনি কি করে এনআইকে একটা ইন্টারভিউতে এটা কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ, রাশিয়া এই মুহূর্তে ভারত থেকে ব্রহ্মোস কিনে তার নিজেদের সেনাতে সামিল করতে চাইছে। আর এটা ব্রহ্মোসের চিফ বলছে, মানে পুরোপুরি অফিসিয়াল খবর। এখানে কিন্তু এটা ভুল হওয়ার বিন্দুমাত্র চান্স নেই। ওনার দাবি ব্রহ্মোস গত বছর যে পরিমাণ সাকসেস পেয়েছে পাকিস্তানে হামলার দরুন,
তাকে দেখে তো ইতিমধ্যে আমাদের যে অর্ডার বুক সেটা ফুল হয়ে গেছে এবং টোটাল $6 বিলিয়ন মানে প্রায় 54,000 কোটি টাকার বেশি ব্রহ্মসের অর্ডার এখন পড়ে রয়েছে। জাস্ট ভাবুন, কেবলমাত্র ব্রহ্মসের জন্য $6 বিলিয়ন অর্ডার পেয়েছে ভারত। ফলে এখন তো পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে যে ব্রহ্মসের এই অর্ডারকে ফুলফিল করার জন্য ভারতে ব্রহ্মস তৈরির যত ফেসিলিটি আছে সেগুলো তার ফুল প্রোডাকশানে কাজ করছে, কিন্তু তাতেও ডিমান্ড পূরণ করা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারতীয় সেনাবাহিনী ছাড়া ওদিকে ফিলিপিন্স, ভিয়েতনাম, এমনকি ইন্দোনেশিয়ার মতন দেশের সাথেও চুক্তি হয়ে গেছে, তাই অর্ডার কিন্তু বিরাট বড়। আর এই সমস্ত চুক্তির পরে এখন রাশিয়ার সরকারও ভারতের সাথে একটা নেগোসিয়েশন শুরু করেছে, যাতে ভারত ভারী মাত্রায় এই ব্রহ্মোস মিসাইল রাশিয়ান সেনাবাহিনীকেও সাপ্লাই করে। এখন স্বাভাবিকভাবে এই রাশিয়া যদি ভারত থেকে ব্রহ্মোস কেনে, ওরা নিশ্চয়ই ফিলিপিন্স, ভিয়েতনামের মতন ছোট অর্ডার তো দেবে না, ওদের অর্ডার অনেক বড় হবে। তো বুঝতেই পারছেন, এত বড় একটা অর্ডার এক্সিকিউট করা, তাও আবার ইউক্রেন যুদ্ধের মতন বিরাট বড় একটা ক্রাইসিসের মাঝে নিজের মধ্যেই বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এটাকে নিয়েই প্রশ্ন উঠছে যে ভারত সরকার কি এতে রাজি হবে? ওয়েল, যদি ভারত রাজি না হতো তাহলে মনে হয় না যে ব্রহ্মসের চিফ একথা পাবলিকলি বলতো। ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডের নেগোসিয়েশন প্রায় ফাইনাল হয়ে গেছে, আর আমাদের বিদেশমন্ত্রী কিন্তু এটারই ইঙ্গিত কয়েকদিন আগে দিয়েছিল, যা কেউ বুঝতে পারেন। কারণ কয়েকদিন আগে ইউরোপে দাঁড়িয়ে আমাদের বিদেশমন্ত্রী একটা দারুণ বয়ান দেয় যে আজ পর্যন্ত ইউরোপ কোনো দিন ভারতীয় হাতিয়ার দ্বারা আক্রমণ ফেস করেন, কিন্তু আমরা গত বহু দশক ধরে ইউরোপিয়ান হাতিয়ার দ্বারা আক্রমণ হয়েছে, তাই এই কথাটা ইউরোপের মাথায় রাখা উচিত। আর বন্ধুরা, এটাই কিন্তু সেই স্টেটমেন্ট যা পুরো খেলাকে ঘুরিয়ে দেয়। কারণ সাডেনলি এত বছরে এই প্রথমবার ভারত কিন্তু এই ধরনের কোনো স্টেটমেন্ট দিল, এবং এটাকে দিয়ে ভারত সরকার এক্স্যাক্টলি কী বোঝাতে চাইছে? সিম্পল, ইউরোপের একাধিক দেশ এখনও পাকিস্তানকে হাতিয়ার সাপ্লাই করছে। এমনকি আপনাদের হয়তো মনে থাকবে কিছু মাস আগের কথা, এই জানুয়ারির দিকে যখন আমাদের বিদেশমন্ত্রী পোল্যান্ডের বিদেশমন্ত্রীর সাথে একটা মিটিং করে, আর তখন খোলাখুলি তাকে জানিয়ে দেওয়া হয় যে ওরা পাকিস্তানের আতঙ্কবাদকে সাপোর্ট দেওয়া বন্ধ করুক এবং পাকিস্তানকে যেন কোনো হাতিয়ার দেওয়া না হয় পোল্যান্ড থেকে। আর এই স্টেটমেন্টটা সেই সময় মারাত্মক ভাইরাল হয়েছিল, কারণ এটা বোল্ড স্টেটমেন্ট। নর্মালি দুই দেশের বিদেশমন্ত্রী সামনাসামনি এইভাবে কথা বলে না, তাও মিডিয়ার সামনে। তো স্বাভাবিকভাবে এর মানে একটাই যে ভারত ইউরোপের পিঠে ছুরি মারার যে বিষয়টা সেটাকে সহজভাবে নিচ্ছেন। ওরা আমাদেরকে দায়ী করছে যে ইউক্রেন যুদ্ধের জন্য ভারত দায়ী, অথচ নিজেরাই পাকিস্তানকে হাতিয়ার দেবে ভারতে অ্যাটাকের জন্য। এটা তো চলতে পারে না, এটা পিওরলি একটা হিপোক্রেসি। তো আমাদের ইউরোপকে ইউরোপের ভাষাতেই জবাব দিতে হবে, তা না হলে ওরা কিন্তু শোধরাবে না। তো খুব সম্ভবত তারই একটা প্রিপারেশান এখানে চলছে, এবং ভারত সরকারের তরফ থেকে নির্দেশ পাওয়া মাত্রই ব্রহ্মসের চিফ হয়তো এই ধরনের বয়ান দেয় যে রাশিয়া আমাদের থেকে ব্রহ্মস কিনতে চাইছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া তো চাইছে মানলাম, কিন্তু ভারত কি ডেলিভারি দেবে নাকি শুধু এটা মুখের বয়ান? ওয়েল, আমার তো মনে হচ্ছে না যে শুধুমাত্র এটা মুখের বয়ান, কারণ ব্রহ্মসের চিফ স্পষ্ট ভাষায় এটা বলেছে যে আমরা রাশিয়ার সেনাকে এই মিসাইল ডেলিভারিতে রাজি। তো স্বাভাবিকভাবে যখন ব্রহ্মসের চিফ নিজে কথা বলছে, তার মানে ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডে ভারত সরকার আর রাশিয়ার মধ্যে ভালো মতন কোনো নেগোসিয়েশন হয়ে গেছে, না হলে সেটা চলছে। আর আমাদের জন্য পজিটিভ ব্যাপার হলো এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম তেল রাশিয়া থেকে আসছে, আর রাশিয়ার সাথে আমরা কিন্তু রুপিতে ট্রেড করছি। ফলে বন্ধুরা, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে দুই দেশের মধ্যে ট্রেড ডেফিসিট বাড়ছে, আর রাশিয়ার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ভারতীয় রুপি জমা আছে, আর ভারতে সেটাকে রাশিয়া ব্যবহার করতে পারবে ভারত থেকে হাতিয়ার কেনার জন্য। আর যদি এটা হয়, এটা এক ঐতিহাসিক ইভেন্ট হবে। কারণ ব্রহ্মসের চিফকে যখন জিজ্ঞেস করা হয় যে রাশিয়ার কাছে তো ইতিমধ্যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ওরা তো এগুলো তৈরি করতে পারে, ভারত থেকে মিসাইল নেওয়ার কি প্রয়োজন? তো এর জবাবে মিস্টার জোশি দাবি করেন যে রাশিয়ার যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা কিন্তু মারাত্মকভাবে ইম্প্যাক্ট হয়েছে যুদ্ধের কারণ। তো ভবিষ্যতে একটা বড় মাত্রায় মিসাইল সাপ্লাই ডিরেক্টলি ভারত থেকে হবে। আচ্ছা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। উনি এখানে শুধুমাত্র ব্রহ্মস বলছেন, উনি বলছেন
যে ভবিষ্যতে বড় মাত্রায় মিসাইল ভারত ডেলিভার করবে রাশিয়ার সেনাকে। তার মানে সম্ভাবনা আছে রাশিয়া কিছু পরিমাণ হাতিয়ার ভারত থেকে সোর্স করতে পারে, আর এটাকে নিয়ে টপ লেভেলে ডেফিনেটলি কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কেননা রিসেন্ট ব্যাক টু ব্যাক যেভাবে মস্কোতে অ্যাটাক হচ্ছে, এটা কিন্তু কনফার্ম করে দিচ্ছে যে রাশিয়ান ইন্ডাস্ট্রি চরম চাপের মধ্যে আছে, ওদের প্রোডাকশন রেট কমছে, কারণ সাপ্লাই চেনের একটা ইস্যু তৈরি হয়েছে, ম্যান পাওয়ারেরও কমতি আছে, আর যুদ্ধে একটা বড় পরিমাণ হিউম্যান লসও হয়েছে। ফলে সব মিলিয়ে দেখলে রাশিয়ার পক্ষে নিজের ডিফেন্স ইন্ডাস্ট্রির ভরসায় এই যুদ্ধ লড়ে যাওয়া একটু টাফের। কারণ ওদিকে যদি ইউক্রেনকে দেখি, ওখানে কিন্তু একাধিক দেশ থেকে ইউক্রেন সাপোর্ট পাচ্ছে, তার তুলনায় রাশিয়া একা কীভাবে প্রোডাকশান চালাবে। তাই এর একটা অল্টারনেটিভ চাই, যা ভারত কিন্তু হতে পারে। কিন্তু এটা ভারতের জন্য অ্যাকচুয়ালি বড় সফলতা হলেও একটা চিন্তার জায়গা রয়েছে যে এর রিয়াকশানে ইউরোপ বা আমেরিকা ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লাগালে তখন কী হবে। এখানে আপনাদের মাথায় রাখতে হবে একতরফা কিছু হতে পারে না। আমরা রাশিয়াকে সাপোর্ট না করলে ওরা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করবে, এবং কন্টিনিউয়াসলি ইউরোপ পাকিস্তানকে হাতিয়ারও দিচ্ছে, লোন দিচ্ছে, এমনকি স্পেশাল ছাড়ও দিচ্ছে নিজেদের মার্কেট, যাকে নিয়ে বরাবরই ভারত সরকার সাবধান করলেও ইউরোপ খুব একটা এই কথা শুনছে না। উদাহরণ হিসেবে দ্য প্রিন্ট এটাকে নিয়ে দারুণ এক্সপোজ করেছে যে কিভাবে এই ইউরোপের দেশগুলো ওপেনলি রাডার থেকে শুরু করে হেলিকপ্টার, ট্যাঙ্ক, ড্রোন এই জাতীয় হাতিয়ার পাকিস্তানে সাপ্লাই করছে। কারণ 2024 সালের এই ঘটনা ইউরোপেরই এক সংস্থা সিপ্রি রিপোর্ট করেছে যে 2020 থেকে 24 সালে কেবলমাত্র নেদারল্যান্ডস, যেটা একটা ইউরোপিয়ান দেশ, তারা কিন্তু পাকিস্তানের মোট হাতিয়ার আমদানির 5.5% একা রপ্তানি করেছে, যেটা চীনের পর দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ পাকিস্তানের জন্য। ওরা মূলত পাকিস্তানের নৌবাহিনীকে দিনকে দিন শক্তিশালী করার চেষ্টা করছে। রিপোর্ট বলছে যে এখানে পাকিস্তান সি কিং হেলিকপ্টার সহ নৌবাহিনীর বিমান, মাইন সুইপার আর পেট্রোলিং জাহাজের ইলেকট্রনিক যন্ত্রাংশ পেয়েছে নেদারল্যান্ডস থেকে। এমনকি 2020 সাল, মানে 6 বছর আগের ঘটনা, সেই সময় ডাচ কোম্পানি ডোমেন গ্রুপ তাদের তৈরি সবচেয়ে অ্যাডভান্স ইয়ারমুক ক্লাসের করভেট, যেটা এক ধরনের যুদ্ধজাহাজ, তা কিন্তু পাকিস্তানি নেভিকে সাপ্লাই করে, যা বলা হয় বেশ শক্তিশালী আর উন্নত টেকনোলজি। এর ঠিক 2 বছরের মাথায়, মানে 2022 সালে নেদারল্যান্ডস এগেন পাকিস্তানকে মাইন হান্টার জাহাজও রপ্তানি করে, যা পাকিস্তানের নেভি ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনীর দ্বারা জলের নিচে বিছিয়ে রাখা এই জাতীয় আন্ডার ওয়াটার মাইনকে খুঁজে তাকে নিউট্রালাইজ করতে। যার আওতায় ভারতের রক্ষামন্ত্রী তো গত মাসে কড়া হুঁশিয়ারি দিয়েছিল ডাচ রক্ষামন্ত্রীকে যে পাকিস্তানে ওরা হাতিয়ার দেওয়া বন্ধ করুক। ওদিকে আরেকটা ইউরোপিয়ান দেশ ইটালি, তারা তো 2018 সালে প্রায় $762 মিলিয়ন হাতিয়ার পাকিস্তানকে বিক্রি করেছিল, আর পাকিস্তান সেই সময় ইটালির দ্বিতীয় সবচেয়ে বড় কাস্টমার ছিল হাতিয়ার, যার আওতায় প্রচুর পরিমাণে মিলিটারি হেলিকপ্টারের সাথে পাক নৌবাহিনীর জন্য 4টে 76 mm এই জাতীয় র্যাপিড ফায়ার কামানকেও সরবরাহ করা হয়, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাক নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য। এছাড়াও 2015 সালে ইটালির পূর্ব সরকার 10টার মতন স্পারডা 2000 এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্রায় 80টার কাছাকাছি পুমা 6x6 মিলিটারি ভেহিক্যালও রপ্তানি করে। আর বন্ধুরা, এই লিস্টটা অনেক লম্বা। সুইডেনের মতন দেশ তো 2020 থেকে 24-এর মধ্যে তাদের টোটাল হাতিয়ার রপ্তানির 18% কাকে দিয়েছিল জানেন? পাকিস্তানকে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তান এয়ারফোর্সের অ্যাভক্স এয়ারক্রাফট, যা যুদ্ধের ব্যাকবোন, তাও কিন্তু সুইডেন দিয়েছিল, যাকে অপারেশন সিঁদুরে ভারত 300 কিলোমিটার দূর থেকে ডিস্ট্রয় করে। এছাড়াও ইউক্রেন, যাদের ওপরে মেন রাশিয়া আক্রমণ করছে, এরা তো সবচেয়ে খতরনাক টেকনোলজি, যেমন ইঞ্জিন থেকে শুরু করে মেইন ব্যাটেল ট্যাঙ্ক, এগুলো পাকিস্তানকে রপ্তানি করত। ওদিকে জার্মানির মতন দেশ তাদের বেস্ট গান সিস্টেম G3 রাইফেল পাকিস্তানকে রপ্তানি করেছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানিয়ে রাখি, জার্মানির এই যে G3 রাইফেল, সেগুলো কিন্তু 2019 সালে ভারতে অপারেট করা কমিউনিস্ট আতঙ্কবাদী মানে নক্সালদের কাছ থেকেও পাওয়া যায়। অর্থাৎ জার্মানি কোনোভাবে নিজেদের রাইফেল ভারতের ভেতরে থাকা এই জাতীয় অ্যান্টি ভারত এলিমেন্টসকেও সাপ্লাই করেছে। এছাড়াও ওদিকে আরেক দেশ সুইজারল্যান্ড তো পাকিস্তানকে 140টা স্কাইগার্ড ফায়ার কন্ট্রোল রাডার,
250 মতন অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমও ডেলিভারি দেয়। তো বলতে পারেন যে সব মিলিয়ে বিরাট বড় একটা লিস্ট, যা বলতে বলতে শেষ হবে না। যদিও এত কিছুর পরে ভারত কিন্তু ইউরোপের বিরুদ্ধে খুব বড় অ্যাকশান নেয়নি, কিন্তু পরিস্থিতি বিগড়ে যায় কয়েকদিন আগে, যখন আমেরিকা কিছু বিদেশি কমার্শিয়াল জাহাজে লাগাতার আক্রমণ করে এবং ওখানে কিন্তু ভারতীয় লোকজন ছিল, যার মধ্যে 3 জন ভারতীয় এই অ্যাটাকে মারা পড়ে। আচ্ছা, আশ্চর্যের বিষয় হলো এটাকে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন একদম চুপ ছিল আর কোনো অফিসিয়াল বয়ান পর্যন্ত দেয়নি। তো এর থেকে স্পষ্ট যে ওদের এজেন্ডা বরাবরই ভারত বিরোধী। তো এটা তো চলতে পারে না যে ওরা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মতন টেররিস্ট দেশকে হাতিয়ার দেবে, আবার ভারতকেই ব্লেম করবে যে আমরা রাশিয়াকে সাপোর্ট দিচ্ছি। তো ভারতকে সোজাসুজি পাল্টা জবাব দিতেই হতো, এবং সেটাই সম্ভবত এখন শুরু হচ্ছে। জয়শঙ্কর ইউরোপের মাটিতে দাঁড়িয়ে ওদের হিপোক্রেসিকে এক্সপোজ করে, আর তারপরে ভারতের ব্রহ্মোস এয়ারোস্পেস রাশিয়ায় হাতিয়ার রপ্তানির কথা বলে। তো দেখা যাক অ্যাকচুয়ালি ভারত রাশিয়াকে ব্রহ্মোস দেয় কিনা। যদি দেয়, টু বি অনেস্ট, এটা একটা ঐতিহাসিক ঘটনা হবে।